হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকের ভিডিওটা হবে ডেমন স্লেয়ার ফর রিক্যাপ ভিডিও, যেখানে আমি সিজন 1 থেকে সিজন 4 পর্যন্ত মেন স্টোরিগুলা রিক্যাপ করে দেব, যাতে করে ইনফিনিটি ক্যাসেল আর্ক মুভি আসার আগে কি কি ঘটেছিল সেটা তোমাদের আবার যেন ঝালাই হয়ে যায়। আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সিজন 1। তানজিরো ছিল একটা সাদামাটা ছেলে যে বেসিক্যালি পাহাড়ে বসবাস করত তার পরিবার এবং ছোট ভাই বোনদের নিয়ে। একদিন সে কাঠ বিক্রি করে ফিরে এসে দেখতে পায় তার পুরো পরিবারকে একটা ডিমন মেরে ফেলেছে। তার ঘরের মধ্যে সব জায়গায় শুধু রক্ত আর রক্ত ছিল, বাট সেখানে একটা টুইস্ট ছিল, তার বোন নেজুকো সে এখনো বেঁচে ছিল, বাট সে ডিমন হয়ে গেছে। বাট তারপরেও নেজুকো একদম আলাদা ছিল, সে বেসিক্যালি মানুষকে খায় না এবং সে তার ভাইকেও সে চিনতে পারে। বেসিক্যালি কেউ ডিমন হয়ে গেলে তার আর কোনো মেমোরি থাকে না এবং সে হিউম্যান ব্লাডের গন্ধ পেলেই তাকে খাওয়া শুরু করে দেয়। বাট নেজুকোর দিক থেকে সেটা একদম উল্টা ছিল। সে তো তানজিরোকে খাওয়ার ট্রাই করে, বাট সে তানজিরোকে চিনতে পারে, মানে ফিল করতে পারে, মানে এটা তার ভাই। এবং তানজিরো তখন বুঝতে পারে যে তার বোন পুরোপুরি ডিমন হয়নি, এখনো তার মধ্যে মনুষ্যত্ব আছে। তাদেরকে বাঁচানোর জন্য সেখানে একটা পার্সন আসে যে ছিল বেসিক্যালি একজন ওয়াটার হাসিরা এবং তার নাম ছিল গিও তোমিওকা। সে প্রথমে এসে নেজুকোকে মেরে ফেলতে চায় কারণ সে ডিমন ছিল। নেজুকোর সাথে তার ফাইটের সময় সে দেখতে পায় যে নেজুকো তানজিরোকে সবসময় প্রোটেক্ট করছে, মানে রক্ষা করছে, এবং সেই মুহূর্তে সে আর নেজুকোকে মারে না। এবং তারপর থেকেই তানজিরো এবং নেজুকোর জার্নিটা স্টার্ট হয়ে যায়। তারপরে তানজিরো প্রতিজ্ঞা করে যে সেসব ডিমনদের মেরে ফেলবে এবং তার বোনকে আবার হিউম্যানে ফিরিয়ে আনবে। এবং এই লক্ষ্যটাকে সে পূরণ করার জন্য ডিমন স্লেয়ার কর্পসে জয়েন দেয়। তারপরে তানজিরো যায় সাকনজি উরোকোটাকের কাছে এবং সেখানে গিয়ে সে কঠোর একটা প্রশিক্ষণ নেয়, যেমন ওয়াটারফলের নিচে ধ্যান করা, কাঠ কেটে শরীরকে আরও শক্ত করা। রীতিমতো সে অনেক ডেঞ্জারাস কিছু ট্রেনিং সেখানে করে। ফাইনাল সিলেকশন পাস করার পর সে পায় তার তলোয়ার, যেটা ছিল নিচিরিন ব্লেড, এবং তার নতুন একটা পরিচয় হয়, সেটা হচ্ছে ডিমন স্লেয়ার। তারপরে তানজিরোর কিছু বন্ধু হয়। একজন থাকে জেনেৎসু, যে একটু ভীত স্বভাবের, বাট জেনেৎসু যখন একবার ঘুমিয়ে যায় তখন সে হয়ে যায় থান্ডার। তারপরে আরেকজন থাকে ইনোসকে, যে বেসিক্যালি একটু ক্রেজি টাইপের থাকে এবং সে সবসময় একটা পিগের মাস্ক পরে থাকে এবং তার একটাই নেশা সবসময় ফাইট করা। তারপরে তারা তিনজন মিলে তাদের প্রথম মিশনে যায়, যেটা থাকে তোসুজমি মিশন। আমি জানি না আমার স্পেলিং ঠিক হচ্ছে কিনা। যেখানে তারা যায় একটা ডিমনকে মারার জন্য। তারপরে তারা যায় নাতাগুমো মাউন্টেনে, যেখানে দেখা হয় স্পাইডার ডিমন রুই, এবং রুইর সাথে ছিল একটা লোয়ার মুন 5, মানে যে মোজানের নিচের র্যাঙ্কের ডিমন। এই ফাইটে তানজিরো প্রথমবারের মতো ইউজ করে তার ফাদারের থেকে শেখা ড্যান্স, যেটা হচ্ছে হিনোকামি কাগোরা, ফায়ার ব্রিথিং স্টাইল। এবং ওইদিকে নেজুকো তার ব্লাড ডিমন আর্ট ব্যবহার করে। এই ফাইটটাই পুরো সিরিজের একটা টার্নিং পয়েন্ট ছিল এবং তারা দুজন মিলে এখানে লোয়ার মুন 5কে হারিয়ে দেয়। তারপরে তারা পৌঁছায় ডিমন স্লেয়ার হেডকোয়ার্টারে, যেখানে যে হাসিরাগুলো ছিল তারা চায় নেজুকোকে মেরে ফেলতে, বাট উবয়াশিকি কাগায়া, যে ডিমন স্লেয়ারদের হেড ছিল, সে তাদেরকে বাঁচায় এবং সে বলে যে তারা দুইজন নতুন একটা ইতিহাস তৈরি করবে। তারপরে সিজন 1 সেখানে শেষ হয়ে যায়। এরপরে শুরু হয় সিজন 2। তানজিরো, ইনোসকে এবং জেনেৎসু তারা নতুন একটা মিশন পায়। তাদেরকে পাঠানো হয় রেড লাইট ডিস্ট্রিক্টে। এই জায়গাটাকে বাইরে থেকে আলোকিত এবং একটা সুন্দর জায়গা দেখে মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে একটা অন্যরকম রহস্য। বেসিক্যালি এই জায়গা থেকে মানুষরা এক এক করে নিখোঁজ হয়ে যাচ্ছে এবং তারা কোথায় যাচ্ছে বা কেন যাচ্ছে কেউ জানে না। এই মিশনে তাদেরকে লিড দেয় সাউন্ড হাসিরা, যার নাম থাকে তেনজিন উজুই। আমরা জানতে পারি সে হাসিরা হওয়ার আগে একজন নিনজাও ছিল। আমরা দেখতে পাই তার সাথে তার 3টা ওয়াইফে ছিল। তাদের কাজ ছিল গুপ্তচর হয়ে তাদেরকে ইনফরমেশন দেওয়া। বাট হঠাৎ করে তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন তেনজিন তানজিরোদের নিয়ে সেই ইয়োশিয়ার ভিতরে চলে যায় এবং তাদের সবাইকে ছদ্মবেশে আলাদা আলাদা জায়গায় পাঠিয়ে দেয়, যাতে করে তারা ভেতরের সত্যটা জানতে পারে। তানজিরো ধীরে ধীরে বুঝতে পারে যে এখানে একটা শক্তিশালী ডিমন আছে এবং এটা কোনো সাধারণ ডিমন না, এটা একটা আপার র্যাঙ্কের ডিমন, যার নাম হচ্ছে ডাকি, এবং সে দেখতেও অনেক সুন্দর ছিল। বাট উপরে দেখে কি হবে, সে ভেতরে তো একজন ডিমনই ছিল। ডাকি মানুষদের ওবি, যেটা এক ধরনের কাপড় তোমরা বলতে পারো, এটার মধ্যে সবাইকে আটকে রাখে যেন তারা নড়াচড়া করতে না পারে, এবং তাদের শরীরকে এমনভাবে ভাঁজ করে রাখা হয় যেমন করে ঠিক কাপড় ভাঁজ করে রাখা হয়। তানজিরো যখন তাকে প্রথম চ্যালেঞ্জ করে তখন সে বুঝতে পারে যে এই ডিমনটা অন্য কোনো ডিমনের থেকে অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি ডেঞ্জারাস। বেসিক্যালি তার স্পিডের সাথে তানজিরো পেরে উঠছিল না, বাট তানজিরো কোনোভাবে হার মানে না। সে তার হিনোকামি কাগুরা ইউজ করে এবং এটা ইউজ করার সময় সে নিজেও অনেক আহত হয়, বাট তারপরেও সে থামে না। তানজিরো যখন ফাইট করতে করতে প্রায় হেরেই যাচ্ছে, তখন আমরা নেজুকোকে দেখতে পাই সে ডিমনে ট্রান্সফর্ম হয়ে গেছে
এবং তার একটা শিংও বের হয় এবং তার চুলগুলো অনেক লম্বা হয়ে যায়, দেখতেও অনেক সেক্সি হয়ে যায় এবং সে ডাকিকে এমনভাবে মারে যেটা থেকে সেখানে থাকা সবাই একদম অবাক হয়ে যায়। কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে যায়, নিজেকেও তার কন্ট্রোলের বাইরে চলে যায়। সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, যার ফলে সে মানুষ এবং ডিমনের মধ্যে কোনো তফাৎ বুঝতে পারে না। এবং তানজিরো তখন নেজুকোকে তার হাত দিয়ে ধরে রাখে এবং তাকে শান্ত করার চেষ্টা করে। তো সবাই যখন রিল্যাক্স হয় যে এখানকার ডিমন যে ছিল ডাকি সে মারা গিয়েছে, ঠিক তখনই সেখানে অন্য একটা ডিমন চলে আসে যেটা তার ভাই ছিল গিউতারো, এবং তাকে দেখতে আরও ভয়ঙ্কর লাগছিল। সে তার বডি থেকে তার ড্যাগার বের করে এবং সে তার টক্সিক দিয়ে তাদের ওপর আক্রমণ শুরু করে দেয়। বেসিক্যালি তারা দুই ভাই বোনে একসাথেই আপার মুন সিক ছিল। তো তাদের দুইজনকে যদি একসাথে মেরে ফেলা না হয় তাহলে তারা দুইজন মরবে না। তো তারপরে তেনজেনের সাথে ফাইট শুরু হয়ে যায়। তো তেনজেন এখানে হাসরা হলেও তার একসাথে দুটো আপার মুন ডিমনের সাথে ফাইট করতে হচ্ছিল। তো তারপরে এখানে তেনজেন ইউজির সাথে আপার মুনের ফাইট শুরু হয়ে যায়। গিউতারের সাথে তেনজেন এবং তানজিরো ফাইট করছিল, আর ওইদিকে ডাকির সাথে জেনেৎসু এবং ইনোসকে ফাইট করছিল। তো তানজিরো তার শেষ শক্তি দিয়ে আবার হিনোকামি কাগোরা ইউজ করে এবং সবার সম্মিলিত চেষ্টায় শেষ মুহূর্তে তানজিরো আর তেনজেন মিলে গিউতারোর মাথা কেটে ফেলে। ঠিক একই টাইমে জেনেৎসু এবং ইনোসকে ডাকির মাথাটাও কেটে ফেলে। তো এখানে আমাদের গিউতারোর একটা ছোট ব্যাক স্টোরি দেখানো হয়, যেটা আসলে অনেক মর্মান্তিক একটা ব্যাক স্টোরি ছিল। তো এখানে আমরা বুঝতে পারি যে ডিমনরা জন্ম থেকেই ডিমন ছিল না, তারা বেসিক্যালি হিউম্যানই ছিল। বাট এই সমাজের দারিদ্র এবং অন্যায় তাদেরকেই এই ডিমন হতে বাধ্য করেছে। বাট এই ফাইটে তাদের সবার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তখন সেখানে নেজুকো আসে, সে তার ব্লাড ডিমন আর্ট দিয়ে সবার মধ্যে থাকা যে বিষটা ছিল সেটাকে সে ঠিক করে দেয়। এবং আমরা দেখতে পাই তেনজেন তার দুইটা হাতই হারিয়ে ফেলে, বাট তারপরেও সে বেঁচে যায় এবং সেখানেই সে জানায় সেই হাসিরা পথ থেকে এখন রিটায়ার্ড নিয়ে নেবে এবং তার 3টা বউয়ের সাথে সে সুখে শান্তিতে বসবাস করার জন্য চলে যায়। তো এইখানে এন্টারটেনমেন্ট ডিস্ট্রিক্ট আর্কটা শেষ হয়ে যায়। তারপরে শুরু হয় নতুন একটা আর্ক, যেটা হচ্ছে সর্ডস্মিথ ভিলেজ আর্ক। তো এন্টারটেনমেন্ট ডিস্ট্রিক্ট আর্কের ফায়ারের সময় তানজিরোর তলোয়ারটা ভেঙে যায়। তো তাকে মনে হয় তার তলোয়ার নতুন করে বানানোর জন্য সর্ডস্মিথ ভিলেজে যেতে হবে, এবং এটা সেই ভিলেজ যেখানে সর্ডস্মিথরা গোপনে বসবাস করে এবং এখানেই তৈরি করা হয় ডেমন স্লেয়ারদের নিচিরিন ব্লেড। তো তানজিরো তারপরে সেই গ্রামে চলে আসে এবং সেখানে এসে সে দেখতে পায় এই গ্রামটা অনেক শান্ত এবং অনেক নিরিবিলি একটা পরিবেশ। বাট এই শান্তির আড়ালে যে ভয়াবহ কিছু অপেক্ষা করছে সেটা কেউই জানতো না। তো ভিলেজে এসে তানজিরো দেখতে পায় মিস্ট হাসরা মুচিরো টোকিতোকে আর একটা অদ্ভুত বাচ্চাকে, যার নাম থাকে কোতেৎসু। তো বেসিক্যালি সে একটা ওল্ড ডামি পরিচালনা করে এবং তানজিরো জানতে পারে যে এই ডলটা তৈরি হয়েছে ইউরেচির ফেসের সাথে মিল করে, এবং ইউরেচি ছিল এই ওয়ার্ল্ডের সবথেকে প্রথম শক্তিশালী সান ব্রিথিং ইউজার। তো এই ডলের সাথে ফাইট করতে গিয়ে তানজিরো তার নতুন পাওয়ারকে সে খুঁজে পায় এবং লাস্টে সে সেই ডলের মধ্যে নতুন একটা নিচিরিন ব্লেড পায়, এবং এই ব্লেডটার কারো ছিল না, এটা ছিল ইউরেচিরই নিজের ব্লেড। ঠিক তারপরে সেই ভিলেজে দুইটা আপারমোর ডিমন অ্যাটাক করে দেয়। যে ডিমনের মধ্যে একজন ছিল আপারমোর 5, সে হচ্ছে গিয়োকো, যে একটা অদ্ভুত আকৃতির ডিমন ছিল, যার মুখ ছিল একটা মাছের মতো এবং তার শরীরটাও ছিল একটা অদ্ভুত আকৃতির, এবং সে তার হাতে একটা পট তৈরি করে এবং তার আর্ট হতে সে মানুষদের টুকরো টুকরো করে কেটে ফেলে, এবং তার কাছে যে পটটা ছিল সেটার মাধ্যমে সে এক জায়গা থেকে আরেক জায়গাতে টেলিপোর্টও করতে পারে। আরেকটা ডিমন ছিল আপারমোন 4-এর, যার নাম হচ্ছে হানতেনকো। তো সে বেসিক্যালি দেখতে অনেক ভীত এবং ছোট একটা ডিমন, কিন্তু তার উপর যখন অ্যাটাক হয় তখন সে নিজেকে 4টা ভাগে ভাগ করে ফেলে এবং তার সেই 4টা ভাগ 4টা ক্যারেক্টারে ডিভাইড হয়ে যায়। একটা হচ্ছে শিকিদো, যার মানে হচ্ছে রাগ, আরেকটা হচ্ছে কারাকু, যার মানে হচ্ছে আনন্দ বা খুশি, আরেকটা হচ্ছে আইজেৎসু, যার মানে হচ্ছে দুঃখ বা স্যাড, আরেকটা হচ্ছে উরোগি, যার মানে হচ্ছে ভয়। তো এই 4টি ক্লোনই আলাদা আলাদা পাওয়ার নিয়ে তানজিরোর উপর অ্যাটাক করে দেয়। তো তানজিরো ট্রেনিং এর পরে হিনোগামি কাগোরা আগের থেকে আরো ভালোভাবে ইউজ করতে পারে এবং সে এটাও শিখে যে কিভাবে সান ব্রিথিং আর ওয়াটার ব্রিথিং একসাথে ইউজ করা যায়। তো একটা সময় হানতেনকুর সাথে ফাইট করতে গিয়ে তানজিরো প্রায় মারাই যাচ্ছিল। ঠিক তখন সে বুঝতে পারে যে এই ডিমনটাকে মারতে হলে শুধুমাত্র তার মাথা কাটলেই হবে না, তার আসল বডিকে খুঁজে বের করতে হবে। তো এই ফাইটে আমরা নতুন একটা ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম থাকে গেন্নায়া, যে বেসিক্যালি সানেমির ছোট ভাই। তো গেন্নায়া বেসিক্যালি একজন ডিমন স্লেয়ার এবং তার অ্যাবিলিটি হচ্ছে সে ডিমনদের খেয়েই শক্তি পায়, মানে পাওয়ারটা পায়। তো গেন্নায়া সেখানে তার প্রাণপণ চেষ্টা দিয়ে ফাইট করে, কারণ সে তার বড় ভাই সানেমিকে এটা প্রুভ করতে চায় যে সেও তার থেকে কোনো রকম দুর্বল না। তো একটা সময় তানজিরো এবং গেন্নায়া প্রায় হেরে যেতেই থাকে। ঠিক তখনই সেখানে চলে আসে লাভ হাসিরা, যার নাম হচ্ছে মিৎসুরি কানরোজি। তো সে তার মনে ভরা ভালোবাসা এবং তার ইউনিক ফাইটিং স্কিল নিয়ে সেখানে চলে আসে। তো তার কাছে থাকে একটা ফ্লেক্সিবল শর্ট, যেটা দিয়ে সে বেসিক্যালি লাভ ব্রিথিং ইউজ করে।
তো মিৎসুরি তার শর্ট দিয়ে হিনতেনকুর সাথে ফাইট করতে থাকে এবং এখানে তার ফাইটটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। তো ফাইট করতে করতে লাস্টে তানজিরো বুঝতে পারে যে এই সবগুলো ক্লোনের একটা মেইন বডি আছে এবং সেটা হচ্ছে সেই ছোট ডিমনটা, মানে মেইন বডিটা, যে বেসিক্যালি গাছের ভেতরে মাটির নিচে লুকিয়ে আছে। তো তাকে না মারলে এই ক্লোনগুলো মরবে না। তো তানজিরো নিজের সব শক্তি দিয়ে তাকে খুঁজে বের করে এবং তার শর্ট দিয়ে তার মাথাটাকে কেটে ফেলে। তো ফাইটের শেষে যখন সবাই চুপচাপ সেখানে পড়ে আছে, ঠিক তখনই সূর্য ওঠা শুরু করে দেয় আর নেজুকো তখনও সেখানে বাইরেই দাঁড়িয়েছিল। এবং এখানে একটা টুইস্ট আমরা দেখতে পাই, নেজুকো তো বেসিক্যালি একটা ডিমন এবং ডিমনরা যেহেতু সূর্যের আলোতে আসতে পারে না, তো আমরা দেখতে পাই নেজুকোর সূর্যের আলোতে কিছুই হচ্ছিল না। তো এই প্রথম কোনো ডিমন সূর্যের আলোতে জীবিত থাকতে পারছিল। তো এটা দেখে তানজিরো কাঁদতে কাঁদতে নেজুকোকে জড়িয়ে ধরে এবং তাকে বলতে থাকে যে আমি জানি তুমি পারবে মানুষ হয়ে ফিরে আসতে, মানে হিউম্যান হয়ে যেতে আবার। তো এই নিউজটাই ঠিক মোজান কিবুচির কাছে পৌঁছে যায় এবং তখনই সে বুঝে ফেলে যে নেজুকোই তার শেষ লক্ষ্য। সে যদি নেজুকোর পাওয়ারটা নিয়ে নিতে পারে তাহলে সে ইমর্টাল হয়ে যাবে এবং সে সূর্যের আলোতেও কখনো মরবে না। এবং তার জীবনের লক্ষ্য এটাই ছিল, সে ইমর্টাল হবে। তারপরে এই সিজনটা এখানে শেষ হয়ে যায়। তো তারপরে শুরু হয় সিজন 4। তো এই সিজনটাকে অনেকে সবাই ভাবে শুধুমাত্র এটা একটা ট্রেনিং সিজন, কিন্তু এই সিজনটা ছিল আসলে সব থেকে গুরুত্বপূর্ণ প্রস্তুতির একটা সময়। এই আর্কটাই ফুল সিরিজকে ফাইনাল ব্যাটেলে নিয়ে যায়। তো এন্টারটেনমেন্ট ডিস্ট্রিক্ট আর্ক এবং সর্ড স্মিথ ভিলেজ আর্কে এই দুই জায়গাতে আপারমন ডিমনকে তারা মেরে ফেলেছে, যার ফলে তানজিরো এবং বাকি সব কর্পসদের মধ্যে নতুন একটা আত্মবিশ্বাস সৃষ্টি হয়েছে যে তারা মোজানকেও মারতে পারবে। ওইদিকে আমরা দেখতে পাই মোজানও থেমে নেই। সে অলরেডি জেনে গেছে নেজুকো সূর্যের আলোতে বেঁচে থাকতে পারে, তো যার কারণে সে এখন নেজুকোকে ধরার জন্য উঠে পড়ে লেগেছে এবং নেজুকো একটা মাত্র ওয়ে তার ইমমর্টাল হওয়ার জন্য। ওইদিকে তামায়ার কাছে ডিমন স্লেয়ারের কাকটা চলে আসে এবং সে এসে তাকে ডিমন স্লেয়ার হেডকোয়ার্টারে যাওয়ার জন্য ইনভাইট করে, কারণ তাকে উবয়াশিকি পাঠিয়েছিল। আমরা সবাই জানি তামায়া একজন ডিমন, বাট তারপরেও সে মোজানের বিপক্ষে এবং সে ডিমনদের কীভাবে হিউম্যানে পরিণত করা যায় সেটা নিয়ে সে রিসার্চ করে থাকে। তো আমাদের শিনোবু যেহেতু এগুলো মেডিকেল দিক দিয়ে এক্সপার্ট ছিল, যার কারণে তামায়াকে শিনোবুর সাথে কাজ করার জন্য ডিমন স্লেয়ার হেডকোয়ার্টারে আমন্ত্রণ জানানো হয়। ওইদিকে ডিমন স্লেয়ার সব কর্পসরা বুঝে যায় যে ফাইনাল ব্যাটেল খুব কাছেই, যার কারণে তারা সবাই ট্রেনিংয়ের জন্য রেডি হয়ে যায় এবং এখানে শুরু হয় হাশিয়া ট্রেনিং আর্ক। তো তানজিরো সর্ড স্মিথ ভিলেজ ব্যাটেলের পরে অনেকদিন কোমায় ছিল, তো তার হুশ আসার পরে সে বুঝতে পারে যে তার আর দেরি করা যাবে না, এখনই সময় সব হাশিয়াদের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার, মানে ট্রেনিং নেওয়ার। প্রত্যেকটা হাশিয়া তাদের ডিফারেন্ট স্টাইল এবং ডিফারেন্ট ওয়েতে প্রশিক্ষণ দেয় এবং তাদের টার্গেট একটাই, সবাই যেন পরের ব্যাটেলে, মানে ফাইনাল ব্যাটেলে তাদের সর্বোচ্চ দিয়ে যেন ফাইট করে। তো ফার্স্টে তানজিরো যায় গিও তোমিওকার কাছে। তো সে দেখতে পায় গিও হাশিয়া ট্রেনিংয়ে পার্টিসিপেট করছে না। বেসিক্যালি গিও নিজেকে হাশিয়া হওয়ার যোগ্য মনে করে না। তানজিরো গিয়ে দেখতে পায় সে সবসময় একা থাকে এবং তার মনে একটা কষ্ট নিয়ে সে সবসময় ঘুরে বেড়ায়। তো তানজিরো তাকে জিজ্ঞাসা করে যে তুমি হাশিয়া ট্রেনিংয়ে কেন পার্টিসিপেট করছো না। তো গিও তো ফার্স্টে কিছু বলে না, বাট সে পরে ধীরে ধীরে তার সব কষ্টের কথা তার সাথে শেয়ার করে এবং সে বলে যে তার মনে হয় না সে হাশিয়া হওয়ার যোগ্য, কারণ সাবিতোর মৃত্যুর পর তার সেই গিলটা তাকে সবসময় তাড়া করে বেড়াচ্ছিল। এক কথায় গিও পুরা মানসিকভাবে ভেঙে পড়েছিল, বাট তানজিরোর বোঝানোর পরে সে বুঝতে পারে এবং সে তার মনে মনোবল ফিরে পায় এবং সে ব্যাটেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। তো তারপরে তানজিরো ফার্স্টে ট্রেনিংয়ের জন্য যায় সাউন্ড হাশিরা তেনজেন উজুইর কাছে। তো তেনজেন উজুইর ট্রেনিংটা ছিল একদমই হাড় ভাঙা একটা পরিশ্রম। সে বেসিক্যালি তাদেরকে ফিজিক্যাল ট্রেনিং দেয়, যেমন পুশ আপ, দৌড়ানো, ভারী কিছু তুলে নিয়ে হাঁটা, ঠিক একদম আর্মিদের মতো একটা ট্রেনিং দেয়। তো তানজিরোর ফার্স্টের দিকে এগুলোতে প্রবলেম হলেও সে আস্তে আস্তে এগুলো মানিয়ে নিতে থাকে এবং সে একটা সময় তেনজেনের ট্রেনিংটা পাস করে যায়। তারপরে আসে মিস্ট হাশিরা মুইচিরো টোকিতো। তো মুইচিরো ট্রেনিং ছিল একদমই ভিন্ন। সে বেসিক্যালি ফোকাস করার ওপর ট্রেনিং দেয়। সে বলে যে তুমি যদি ফাইটের সময় তোমার মাইন্ডকে কাম করতে না পারো তাহলে তোমার তলোয়ারেরই স্পিড কখনোই আসবে না। এবং মুইচিরো এত অল্প বয়সে হাশিরা, কারণ সে জানে পাওয়ার মানে রেসপন্সিবিলিটি। তারপরে আসে লাভ হাশিরা মিৎসুরি। তো তার ট্রেনিংটা একটু ফানি টাইপের হলেও এটা ফিজিক্যালি অনেক কাজে দেয়, কারণ সে শেখায় স্ট্যামিনা কীভাবে বাড়াতে হয়, কীভাবে জেন্টলম্যান হতে হয় এবং নিজেকে ভালোবাসতে হবে, এটাও সে শেখায়। তো তানজিরো তার এই পাওয়ার দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ সে এত স্ট্রং হওয়ার পরেও সে তার মুখে একটা সুন্দর হাসি ধরে রাখে, বেসিক্যালি যেটা তার নরম মন থেকে আসে। তারপরে আসে সার্পেন্ট হাশিরা ওবানাই। তো ওবানাই অনেক হার্ড একজন হাশিরা। বেসিক্যালি তার কথা হচ্ছে কেউ যেন রুলের বাইরে গিয়ে কোনো কিছু না করে। তো ওবানাইয়ের কাছ থেকে তানজিরো বেসিক্যালি দায়িত্ব এবং শৃঙ্খলাবোধ এই বিষয়গুলোই শেখে। তারপরে আসে উইন্ড হাশিরা, মানে সানিমি ট্রেনিং দেখানো হয়, যার ট্রেনিংটা ছিল বেসিক্যালি বডির উপর টর্চার। সে তানজিরোকে চট থাপ্পড় ঘুষি মারে
এবং এই মার খেতে খেতে তাকে দাঁড়িয়ে থাকতে শেখায়। বাট তানজিরো বুঝতে পারে যে সানিমি আসলে ভিতর থেকে অনেক নরম মনের মানুষ, এবং এখানে আমরা তার ভাই গেন্যা এবং তার ব্যাক স্টোরি জানতে পারি। তারপরে আসে স্টোন হাসিরা, গিয়োমি হিমেজিমা, এবং গিয়োমি হচ্ছে এখন পর্যন্ত সব থেকে শক্তিশালী হাসিরা। তো গিয়োমির ট্রেনিং হচ্ছে মানসিক প্রস্তুতি এবং মেডিটেশন এবং ধৈর্য। তো তোমরা সবাই যেন গিয়োমি কিন্তু অন্ধ, বাট তারপরেও সে এত পাওয়ারফুল কিভাবে? তো সে বিলিভ করে মানুষের মনের স্পিরিচুয়াল পাওয়ারটাই মেন পাওয়ার, এবং গিয়োমি তানজিরোকে বলে যে শর্ট শুধু শত্রুকে মারার জন্য না, নিজেকে তৈরি করার জন্য। ওইদিকে মুজান একদম চুপচাপ বসেছিল না। সে বুঝতে পারে তাকে ইনমর্টাল হতে হলে এবং সূর্যের আলোতে বের হতে হলে নিজেকেই তার একমাত্র চাবিকাঠি। তাই সে সিদ্ধান্ত নেয় সরাসরি সে ডিমন স্লেয়ার কর্পসের উপর হামলা করবে। তো হঠাৎ করে সে একদিন রাতে ইনফিনিটি ক্যাসেল থেকে বের হয়ে ডিমন স্লেয়ার কর্পসের লিডার উবুয়াশিকির বাড়িতে চলে আসে। ওইদিকে উবুয়াশিকি একদম অসুস্থ ছিল, একদমই লাস্ট স্টেজে ছিল, কিন্তু উবুয়াশিকি জানতো মুজান তার কাছে আসবে। তো সে সব পরিবারের নিজেকে বলিদান দেয় মুজানকে মেরে ফেলার জন্য, যার ফলে সেখানে বিশাল একটা বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে উবুয়াশিকি তো মারা যায়, বাট মুজান বেঁচে যায়, এবং উবুয়াশিকির এই মৃত্যু ফুল ডিমন স্লেয়ার কর্পসকে একদম কাঁপিয়ে দেয়। তো মুজানের লক্ষ্য এখন শুধুমাত্র একটাই, ইনফিনিটি ক্যাসেলের মধ্যে সবাইকে নিয়ে গিয়ে সেখানে মেরে ফেলা, কারণ সে জানে তানজিরো এবং নেজুকো যতদিন বেঁচে থাকবে ততদিন তার ইমমর্টাল হওয়া অসম্পূর্ণই থেকে যাবে। তো একদম লাস্টের সিনে আমরা দেখতে পাই মুজান তার কাজ অলরেডি করে দিয়েছে। সে ইনফিনিটি ক্যাসেলের গেটটা খুলে দেয় এবং যার মধ্যে সব হাসিয়ারাই তাকে মারার জন্য ঝাঁপিয়ে পড়ে, এবং তারপরে সেখানে সিজন 4টা শেষ হয়ে যায়। তো এরপরে কি ঘটবে সেটা আমরা ইনফিনিটি ক্যাসেল আর্ক মুভিতে দেখতে পারবো, এবং এই মুভিটা খুব দ্রুতই আসতে যাচ্ছে, যেটা 12ই সেপ্টেম্বর আসবে। সো তোমরা সবাই সেই মুভিটার জন্য এক্সাইটেড কিনা সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবা, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই।